নমস্কার বন্ধুরা, সীমার পৃথিবী ব্লগে আপনাদের স্বাগত। যেই দিনের ব্লগটি শেয়ার করছি, দিনটি ছিল জুলাই মাসের দ্বিতীয় রবিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দুপুরের মধ্যে সব কাজকর্ম সেরে আমরা আজ প্ল্যান করেছি যে কোণার্ক যাব। আমার সাথে দেখুন, সকালবেলায় পুচু বুড়িয়ে আমার সাথে উঠে পড়েছে। আমি বাইরে আসতে ও আমার সাথে বাইরে বেরিয়ে এসেছে। আর সারার মাথার চুলটা দেখছেন কত বড় হয়েছে, কিন্তু কাটতে নিয়ে যাব করে করেও কাটা হয়ে উঠছে না। যেহেতু আমরা দুপুরে বেরোবো, তাই বিকেলের জন্য কিছু স্ন্যাক্স বানিয়ে নেব। কারণ এবার আমরা বাইরে কিছুই খাবো না ঠিক করেছি। তো দুপুরে রান্না সেরে কিছু মাখানা ভেজে নিচ্ছি। সারা বরাবরই মাখানা খেতে বেশ ভালোবাসে, তাই আমিও ওকে বাইরে নিয়ে বেরোলে একটু মাখানা এইভাবে ভেজে নিয়ে যাই। মাখানাটা টিফিন বক্সের মধ্যে ভরে নিয়ে নেক্সট স্ন্যাক্সটা বানিয়ে নিচ্ছি পপকর্ন। পপকর্নটা আমি বরাবরই ঘরেই বানাই। অল্প একটু তেল, নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে পপকর্নটা বানাই, আর শেষে একটু চাট মশলা মিশিয়ে দিলে বাজারের মতন পপকর্ন রেডি। পপকর্নটাও একটা টিফিন বক্সে ভরে নিলাম। অনেক বেলা হয়ে গেছে, স্নান করতে যাব বলে তাই সানাকে বললাম, বাবু তুই ম্যাগিটা বানা, আমি স্নানটা করে পুজোটা করে নিই। জানেন তো, ছানা ম্যাগিটা না বরাবরই খুব ভালো বানায়, তাই আমরা সবাই ওর হাতের ম্যাগি খাওয়ার জন্য ওকে মাঝে মাঝেই আমরা আবদার করে থাকি। তাই ম্যাগি বানানোর দায়িত্বটা আজকে আমি ওকেই দিলাম। এখনো সারাকে খাওয়ানো বাকি। সারাকে খাইয়ে আমরা খেয়ে তারপর রেডি হয়ে আমরা বেরোবো। আমরা ছাড়াও আরো একটি ফ্যামিলি আমাদের সাথে যাচ্ছে। সীমার পৃথিবী চ্যানেলে আপনারা তাদের আগেই দেখেছেন। ম্যাগিটা তৈরি হয়ে যাবার পর ঠান্ডা হতে দিয়েছিলাম। স্নান খাওয়া সেরে ম্যাগিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ডাব্বায় ভরে নিলাম। অল্প একটু লাল চাও বানিয়ে নিচ্ছি, তার জন্য জল চাপিয়ে দিয়ে তাতে অল্প দারচিনি পাউডার দিয়ে দিয়েছি, আর একটু অল্প আদা থেতো করে দিলাম, আর দিলাম গোলমরিচ গুঁড়ো। তারপর চায়ের পাতাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি চাটাকে একটা ফ্লাক্সের মধ্যে ভরে নিয়েছি। তারপর আমি একটা ব্যাগের মধ্যে এক এক করে সমস্ত ডাব্বাগুলো ভরে নিচ্ছি। তারপর সারার জন্য সারার যে আমি ডাইপার বলুন বা ওয়াইপস, সেগুলো ওই ব্যাগের মধ্যেই আমি ভরে নিলাম। আর নিয়ে নিচ্ছি একটা জলের বোতল। ব্যাস, আমাদের যাওয়ার জন্য ব্যাগ তৈরি। ব্যাগটা রেডি করে নিয়েছি। তো চলুন এবার বেরিয়ে পড়ি। ঠাকুরকে নমস্কার করে গেটে চাবি লাগিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম কোণার্ক যাওয়ার উদ্দেশ্যে। বনিটা দেখি চলো, হ্যালো বলো। দীর্ঘ 2.5 বছর হলো আমরা ভুবনেশ্বরে এসেছি। পুরী অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু কোণার্ক না একবারও যাওয়া হয়নি। তাই আমরা খুব এক্সাইটেড ছিলাম। আর আমাদের থেকে জানেন, বাচ্চাগুলো আরো বেশি এক্সাইটেড ছিল। বন্ধুরা চলেন আমরা হাই গাইস আমি আরি আর চলেন বন্ধুরা আমরা জিএমজি কোণারে চলেন। ভুবনেশ্বর থেকে কোণার্ক যাওয়ার পথটা মোটামুটি স্মুথই ছিল, তবুও 65 কিলোমিটার রাস্তা যেতে আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছিল। পরের দিন ছিল সোমবার, তাই দেখুন বাবার মাথায় জল ঢালার জন্য ভক্তরা বাঁকে করে জল নিয়ে যাচ্ছিলেন। দুপুরে সবাই আমরা ভাত খেয়ে বেরিয়েছিলাম, তাই গাড়িতে সবাই অল্প বিস্তর একটু ভাত ঘুমিয়ে নিয়েছিলাম। আর সেই ঘুম একেবারে কোণার্কের গেটের সামনে গিয়ে ভেঙেছিল। গাড়ি থেকে আমরা নেমে পড়েছি, আর ওই দেখুন দূরে কোণার্কের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। সকাল থেকেই না আকাশটা বেশ মুখ ভার করেছিল, আর এখন দেখুন ধীরে ধীরে মুখটাকে গম্ভীর করে নিচ্ছে। আর যাবার পথে দেখুন এরকম একটা আর্কের মধ্যে এই ফুলের গাছটা কি সুন্দর লাগছে, তাই না? ফুলগুলো হলুদ রঙের, বেশ সুন্দর। আর এই দেখুন আমার হাজব্যান্ড মশাই সুযোগ বুঝে মুড়ির দোকানে চলে এসেছে স্পেশাল মুড়ি খাওয়ার জন্য। আমি বাড়ি থেকে এত কিছু স্ন্যাক্স বানিয়ে নিয়ে এলাম, কিন্তু ও মুড়ির দোকানটা দেখে মুড়ি খাবার লোকটা না আর সামলাতে পারলো না। শোভনের মুড়ি খাওয়া শেষ হলে শোভনকে বললাম, তুমি টিকিটটা কাটো, আমি সেই থাকে বাচ্চাগুলোকে নিয়ে সামনের ওই লনটায় বসি। কিন্তু টিকিট কাউন্টারে গিয়ে শোভন দেখুন এই এত বড় একটা লাইনের মধ্যে টিকিট কাটতে দাঁড়িয়েছে। শোভন টিকিটটা কেটে নিয়ে আসার পর আমরা সবাই মিলে মেন মন্দির গেটের ভেতরে ঢুকে পড়লাম। তো মেন গেট পেরিয়ে আমরা ভেতরে ঢুকে পড়েছি, এবং মন্দিরের ভেতরে ঢোকার মুখে এরকম একটা স্ট্রাকচার রয়েছে, যেখানে আমরা দেখছি যে সিংহ, তার নিচে হাতি, আর তার নিচে মানুষ রয়েছে। যার মানে হলো সিংহ শক্তির প্রতীক, হাতি হলো দৌলতে, ধনসম্পত্তি ও শক্তি একসাথে হলে মানুষের মধ্যে অহংকার বোধ আসে।
তাই মানুষকে এর নিচে রাখা হয়েছে, যাতে আমরা ধনসম্পত্তি ও শক্তির দ্বারা প্রভাবিত না হয়ে নিজেকে এদের নিচে রাখতে পারি। কোনার্ক সান টেম্পল তৈরি হয়েছিল 13th সেঞ্চুরিতে পূর্বগঙ্গা ডাইনেস্টির রুলারদের দ্বারা। প্রথম নরসিংহদেবও এটি তৈরি করেছিলেন। এই মন্দিরটি প্রধানত একটি বিশাল রথের আকারে তৈরি, যেটি নিবেদন করা হয়েছিল সূর্যদেবের উদ্দেশ্যে। এই মন্দিরটি কলিঙ্গ টেম্পল আর্কিটেকচারের একটি প্রকৃষ্ট উদাহরণ, যেখানে প্রথমেই থাকে নাট্য মন্দির, জগমোহন মন্দির এবং একটি গর্ভগৃহ। এবার আপনাদের মন্দিরের ব্যাপারে কিছু বলি। প্রাচীনকালে যেহেতু দেবদাসী প্রথা ছিল, তাই আমি লক্ষ্য করেছি ওড়িশার প্রায় সব মন্দিরে এই নাট্য মন্দির ব্যাপারটা রয়েছে, যেখানে দেবদাসীরা ডান্স করত। আর মন্দির তৈরির সময় এত চিন্তা ভাবনা করে বানানো হয়েছে যে মন্দিরের এন্ট্রান্সে রাখা হয়েছে পূর্বের দিকে, যাতে করে সূর্যের প্রথম আলো নাট্য মন্দিরের ওপরে পড়ে, তারপর জগমোহন মন্দিরের ভেতর যে সিংহাসন আছে তার ওপরে। সত্যি ভাবলে অবাক হতে হয় না, প্রাচীনকালেও মানুষ কত বুদ্ধি দিয়ে কত কিছু চিন্তা করে এইভাবে মন্দির নির্মাণ করেছিলেন। সামনে দাঁড়িয়ে আপনি সেভাবে বুঝতে পারবেন না, কিন্তু একটু দূরে গিয়ে আপনি বুঝবেন যে 7টি ঘোড়া 24টি চাকার সাহায্যে এই বিশাল আকৃতির রথটিকে যেন টেনে নিয়ে যাচ্ছে। আর আমার সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে যে এই 7টি ঘোড়াই বলুন বা 24টি চাকা বা 12 জোড়া চাকা, এদের যে এমনি এমনি বানানো হয়েছে তা কিন্তু নয়। প্রতিটি বস্তু তৈরির পেছনে অনেক চিন্তা ভাবনা রয়েছে। এই পুরো বিষয়টি আমাদের সময় এবং আমাদের সাইকেল অফ লাইফকে রিপ্রেজেন্ট করে। যেমন 7টি ঘোড়া হলো সপ্তাহের 7টি দিন, 24টি চাকা হলো দিনের 24টি ঘন্টা, আর 12 জোড়া চাকা মানে বছরের 12টি মাস। আর চাকার মধ্যে যে 8টি স্পোক রয়েছে সেটি দিনের যে 8টি প্রহর তাকে বোঝায়। কোণার্কের এই সূর্য মন্দিরকে আবার ব্ল্যাক প্যাগোডা নামেও ডাকা হয়ে থাকে। মূলত এর কালো রঙের কারণে নাবিকরা এই নামে ডাকত। একসময় মন্দিরটি বঙ্গোপসাগরের নাবিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক ছিল। গুজরাট থেকে আসা এই মেয়েরা সারাকে দেখে ওর সাথে একটি ফটো তোলার জন্য আমাকে রিকোয়েস্ট করছিল, তাই ওদের সঙ্গে একটি ছবি তুলে নিলাম। তারপর এখানে একটি ছায়া মন্দির নামে এই স্ট্রাকচারটা রয়েছে, এটাই দেখতে এলাম। তো হ্যাঁ, মন্দিরের ব্যাপারে যেটা বলছিলাম, 1568 খ্রিস্টাব্দে মোগলদের দ্বারা নির্বাচিত জেনারেল কালাপাহাড় এই মন্দিরটি আক্রমণ করেন এবং ড্যামেজ করেন। আর জানেন তো, এমন একটা সময় এসেছিল যখন এই মন্দির পুরোপুরিভাবে সাইক্লোনের ফলে বালিতে ঢাকা পড়ে গিয়েছিল। সময়টা ছিল 1848 সাল। 1903 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিজেদের তত্ত্বাবধানে এই মন্দিরটি নেন এবং তাদের আন্ডারেই তারপর এক্সকাভেশন, রেস্টোরেশন এবং কনজারভেশনের কাজ শুরু হয়। মন্দিরের দেওয়ালগুলি বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি এবং পৌরাণিক কাহিনী দৃশ্য দিয়ে সজ্জিত। মন্দিরের মূল কাঠামো এখন ধ্বংসপ্রাপ্ত, তবে এর ধ্বংসাবশেষ আজও এর প্রাক্তন মহিমা প্রমাণ করে। কোণার্ক সূর্য মন্দিরটি হিন্দু স্থাপত্য এবং ভাস্কর্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এটি ভারতের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। এটি এখন বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান, যা বিশ্বজুড়ে দর্শকদের আকর্ষণ করে। আর মন্দিরে ঢোকার মুখেই আপনাদের বলছিলাম না যে আকাশের মুখটা এখন গম্ভীর হয়েছিল, আর ঢোকা থেকে একটু ঝিরিঝিরি করেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টিটা একটু বেশিই জোরে শুরু হয়েছে। তো বাচ্চাদের নিয়ে আর বেশি ঘুরবো না, চলুন বাইরে বেরিয়ে যাই।
धता तुम दे 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 तक धिक धिक धा धा दिन किरधान ता धा दिन न कान किन त्रांत धा तधा तधा दे न दे न दे न दे न तन दे ना কোণার্ক মন্দির থেকে বেরিয়ে এসে আমরা এই মিউজিয়ামটা ঢুকেছিলাম। বাচ্চাদের নিয়ে এই মিউজিয়ামটা ভালো করে ঘুরে দেখে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হব হব করছে, আর বৃষ্টি ভেজা কোণার্ক মন্দির চত্বরটা সন্ধ্যার আলোতে দেখতে না বেশ লাগছিল। তো চলুন এবার বাড়ির পথ ধরি। ফেরার পথে গাড়িতে বসে সঙ্গে করে আনা স্ন্যাক্স খেতে খেতে বাড়িও পৌঁছে গেলাম। দেখা হচ্ছে পরের অন্য ব্লগে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য বাই।